আজকে আমরা যেটা চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। ঠিক আছে, রেশিও প্রপোর্শনের বেসিক জিনিসগুলো জানো। এখানে আর কয়েকটা জিনিস হচ্ছে তোমাকে একটু ইয়ে করে জানতে হবে। স্ক্রিন দেখা যাচ্ছে না তো। ও সরি সরি সরি, আচ্ছা দাদা হ্যাঁ হচ্ছে রেশিও প্রপোর্শনে তোমার হচ্ছে এই জিনিসগুলো। ঠিক আছে, আচ্ছা রেশিও প্রপোর্শনে কিছু কিছু আমরা প্রথমে আজকে অঙ্কগুলো করি। ঠিক আছে, রেশিও প্রপোর্শন আজকে করি। ধরো অঙ্কগুলো শিখে নাও কিভাবে হয়। ধরো a is to b ভ্যালু দেওয়া আছে 3:4, b is to c ভ্যালু দেওয়া আছে হচ্ছে 8:9, c is to d ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2:3। তাহলে আমাকে দুটো বার করতে দেবে a is to d কত, আর একটা বার করতে দেবে a is to b is to c is to d। এইটা মানে তোমার হচ্ছে লেখা যায় হচ্ছে a by b সমান সমান 3/4। এইটা মানে লেখা যায় হচ্ছে b by c সমান মানে হচ্ছে 8/9। এটা মানে লেখা যায় c by d, এটার ভ্যালু হচ্ছে 2/3। এবার দেখো এগুলোকে গুণ করি, a by b, b by c, c by d। এই সাইডগুলো গুণ হবে 3/4, 8/9, 2/3। এটা দিয়ে 2, এটা দিয়ে হচ্ছে তোমার 3, তাহলে আসলে হচ্ছে 4/9। ঠিক আছে, এটা হচ্ছে তোমার a is to d এর ভ্যালু। বোঝা গেল কি করে হলো? হুম বুঝতে পারলে কি হলো? হুম আচ্ছা চলো, তারপরেরটা বার করছি। দেখো দেখো a is to d আর b is to c আমার যতগুলো ধরো বসে দিলাম। তাহলে a is to d এর ভ্যালু হচ্ছে 2:4 এখানে থাকলো। এবার যে জায়গায় কোশ্চেন থাকে তার হচ্ছে আগের যে নাম্বারটা ছিল সেটাকে লিখতে হবে। তো b is to c কত বলেছিল, 8:9। তার মানে এর এই পাশে 9 বসিয়ে দেবো, এই পাশে হচ্ছে 8 বসিয়ে দেবো। c is to d কত বলেছিল, 2 বসিয়ে দেবো, মানে এখানে 2 বসিয়ে দেবো, এখানে 2 বসিয়ে দেবো। এবার হচ্ছে গুণ করবো 8/4 আর 8, 4 8 32 আর 9 হচ্ছে 4 9 36 করলে বেরিয়ে যাবে। এটা হচ্ছে 4 9 36 আর এদিকে -2। এবার এটাকে হচ্ছে কাটাকুটি করবো, 2 দিয়ে হচ্ছে 40, এই সরি 2 দিয়ে হচ্ছে 2 দিয়ে হচ্ছে তোমার এই 5, তাহলে তোমার বেরিয়ে গেল হচ্ছে 3:2 এর ভ্যালু হচ্ছে 2:3। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমার বার করতে হবে। এই আগের নাম্বারটা বসিয়ে দেবো, ওখানটা কি বললে? এই তো এখানে আমার দেয়া ছিল, যখন যেটা এখানে আগের স্লাইডে হ্যাঁ দেয়া ছিল হচ্ছে দেখো a is to d ভ্যালু দেয়া ছিল 3:4। ঠিক আছে, আর এইখানে দেখো পরেরটাতে আমরা করেছি কি 3:d তো বসায়নি, তাহলে নিয়ম হচ্ছে এইখানে যেখানে গিয়ে স্থান ধরে যা আছে সেগুলো বসিয়ে দেবো। 4 4 বসিয়ে দিলাম, যেহেতু 4 টা এখানে এখানে b is to c তে বসানোর সময় হচ্ছে 8:9। ঠিক আছে, হুম, ওই জন্য এর আগে 8 বসিয়ে দিলাম, আর এখানে 9 এর পরে 9 বসিয়ে দিলাম। c is to d তে দেখো 3:2 এর এদিকে আর কিছু নেই, খালি 2টা আছে, এই 2 পরপর বসিয়ে দিলাম। এই পরপর বসিয়ে দেবো, আচ্ছা এরপরে চিহ্ন দেবো। বোঝা গেল? হ্যাঁ এই হচ্ছে জিনিসটা। আচ্ছা চলো, এর পরে হচ্ছে করি, পরে হচ্ছে তোমার পরের একটা অঙ্ক লিখে রাখো। কোশ্চেনটা লেখো, ফাইন্ড দা কম্পাউন্ড রেশিও অফ 3:2, 4:3 and 5:7। কিচ্ছু না, কম্পাউন্ড রেশিও বার করতে বললা মানে তোমার হচ্ছে প্রথম গুলো গুণ, তারপরে বাই হচ্ছে নিচের গুলো গুণ। এইটা লিখে রাখো, কম্পাউন্ড রেশিও সমান হচ্ছে বাই করে লিখে পরপর গুণ করে দেবো। হচ্ছে কাটাকুটি গেলে কাটবো, না গেলে কাটবো না। আসবে হচ্ছে তোমার 10:6।
বুঝলে? এটাই হচ্ছে কম্পাউন্ড রেশিও। বুঝতে পারলে? হুম। আচ্ছা, তারপরেরটা লেখো, পরেরটা আমি লিখে দিই, তাহলে তোমার পিডিএফ দেখতে অসুবিধা হবে। লেখো, find the reciprocal ratio of 2:3:4। মানে কোনো একটা কিছুর এবিসি রেসিপ্রোকাল রেশিও হচ্ছে 1/2, মানে A/B/C রেসিপ্রোকাল রেশিও হয় 1/A 1/B 1/C। তাহলে এখানে তো আমার রেসিপ্রোকাল এরকম বলা নেই, এবিসি দেয়া নেই, আমার হচ্ছে সংখ্যা দেয়া আছে 2:3:4। ঠিক আছে, এখানে আমরা কিভাবে করব? এটা করব হচ্ছে তোমার এইভাবে, তোমার হচ্ছে 1/2 1/3 1/4। ঠিক আছে, এবার নিচের গুলো কি করে ক্যালকুলেশন করে নেওয়া হচ্ছে, এই 2 3 4 এর হচ্ছে এলসিএম। এলসিএম করতে হয়, তাকে হচ্ছে গুণ করতে হয়, তাকে দিয়ে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালকে প্রোডাক্ট করতে হয়। মানে 1/2 ক্রস 12, আচ্ছা আমরা কালি চেঞ্জ করে 1/3 ক্রস 12 1/4 ক্রস 12, তো কত আসবে? এটা আসবে 6, এটা আসবে 4, এটা আসবে 3, মানে আসবে 6:4:3। ঠিক আছে, এটা হচ্ছে কম্পাউন্ড রেশিও। আরো ভাবেও সহজ ভাবে করা যায়, এটা হচ্ছে তোমার মেথড, এটা হচ্ছে কনভেনশনাল মেথড। ঠিক আছে, এবার দেখে নাও শর্টকাট মেথড কি করে করব। বার করার জন্য প্রথমটা যখন বার করব, প্রথমটাকে আঙুলে চাপা দেবো, 3 4 গুণ করবো, পরের দুটো গুণ রেশিও। দ্বিতীয়টা যখন করব, তাহলে দ্বিতীয়টা চাপা, বাকি দুটো গুণ। আবার যখন লাস্টেরটা করব, লাস্টেরটা হাতে চাপা, বাকি দুটো গুণ। কত করে হলো? 12:8:6, 2 দিয়ে কাটাকাটি করে 6:4। যেটা ভালো লাগবে সেটা করতে পারো। বোঝা গেল? হুম। পরের লাইনটা দেখো। এবার হচ্ছে বলেছে ফাইন্ড দা মিন প্রপোর্শনাল অফ 0.0 and 0.03। তাহলে হচ্ছে তোমার, ধরো তিনটে সংখ্যা দেবে, যেটা মিন প্রপোর্শনালে থাকবে, মানে এইবারে গুণ করে গুণ করে দিতে হবে। ঠিক আছে, মিন প্রপোর্শনাল বার করার মধ্যে সহজ নিয়ম হচ্ছে, ধরো যে দুটো সংখ্যা দেয়া আছে তাদেরকে ভাগ করে বর্গমূল করতে হবে। এইটা করলে বেরোবে হচ্ছে তোমার ভ্যালু বেরোবে হচ্ছে 0.0064। ঠিক আছে, কারণ এখানে দুটো এখানে দুটো, তাহলে দশমিকের পর 4 ঘর চলে যাবে, আর এটা স্কয়ার রুট করলে আসবে 0.0, মানে হাফ হয়ে যায় স্কয়ার রুট। এইটাই হচ্ছে বোঝা গেল? হুম, করে নি। আচ্ছা, এরপরে দেখো অঙ্কটা লিখছি। বলেছে একটা ক্লাসে তোমার হচ্ছে তিনটে ক্লাসের স্টুডেন্টদের রেশিও ছিল 2:3:5। ঠিক আছে, বলছে যদি এভরি ক্লাসে, মানে প্রত্যেক ক্লাসে তোমার হচ্ছে 20 জন করে স্টুডেন্ট অ্যাড হয়। ঠিক আছে, তখন রেশিওটা হয়ে যাচ্ছে কত? 4:5:7। তাহলে বলছে যে স্টুডেন্ট বাড়ার আগে নাম্বার কত ছিল। দেখো, একটা জিনিস ভালো করে খেয়াল করো, কত ছিল প্রথমে? ছিল হচ্ছে তোমার 2 2 3 5 4 5 7, বেড়ে কত হয়েছে দেখো, এটারও 2 বেড়েছে, এর সাথে 2 বেড়েছে, এরও 2 বেড়েছে, এরও 2 বেড়েছে। ঠিক আছে, তার মানে 2 যখন বাড়ছে তখন প্রত্যেক ক্লাসে কত করে বাড়ছে? 20 জন করে, তার মানে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 20। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 10। তাহলে এখানে এই ক্লাসে কত জন? 30 জন, 3 ইউনিট 30 জন, আর 5 ইউনিট 50 জন। তাহলে টোটাল সংখ্যা কত? 3 আর 2 5, আর 2 হচ্ছে
তাই 30 50 50 হচ্ছে টোটাল সংখ্যা হচ্ছে 100 জন। এইটা একটা দিলে আরেকটা দিতে পারে যে বৃদ্ধি পাওয়ার পর সংখ্যা কত হবে। দুটো হয় বার করতে হয়, প্রত্যেক ক্লাসে 20 জন বেড়েছে মানে তিনটে ক্লাসে 60 জন বেড়েছে, তাহলে মোট 160 জন। আরেকটা বার করতে পারি, এটা 1 ইউনিট 10 মানে 4 ইউনিট 40, 5 ইউনিট 50, 7 ইউনিট 70, তাহলে সংখ্যা কত? 70 পাঁচে 120 আর 40, সংখ্যা হলো 160। ব্যাস, দুটো মেথডই সেম চলে আসে, কারণ আমার দুটো মেথডই ঠিক। বোঝা গেল? হুম। বলেছে যে এ বি সি স্যালারির রেশিও হচ্ছে তোমার 2:2, মানে যখনই বলবে তখন এখানে লিখে নেবে A:B:C স্যালারি 2:2, ঠিক আছে? এবার বলেছে যে সি হচ্ছে সি সি এর থেকে সি এর থেকে 8,000 টাকা বেশি পায়, তা বেশি মাইনে পায়, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে ইয়ে কত, তোমার হচ্ছে বলেছে যে অফ ইন্ডিভিজুয়াল স্যালারি কত। সি কত টাকা পায়? সি পায় 4 টাকা, এ পায় 2 টাকা, ঠিক আছে? তাহলে এদের মাঝখানে সি কত পায়? সি পায় হচ্ছে 2 টাকা বেশি। এই 2 টাকাটার ভ্যালু কত? ভ্যালু হচ্ছে 8,000 টাকা, ঠিক আছে? তাহলে এর মাইনে কত? এর মাইনে চলে গেল হচ্ছে 2 টাকার ভ্যালু কত হচ্ছে? 3 টাকার ভ্যালু কত যাচ্ছে? 4 টাকার ভ্যালু হচ্ছে 7। তাহলে সি কত এর থেকে বেশি পেলে? এর সাথে ঘুরে যাবে। বোঝা গেল কি করলাম? হুম? হ্যাঁ। আচ্ছা, বেশি ফাস্ট হয়ে যাচ্ছে না তো? না, আমি একটু লিখে নিই, ওইটুকুনি ওয়েট করো। আচ্ছা, হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, চলো পরের অঙ্কটা দিয়েছে তোমার। দেখো, দুটো গ্লাসে মিল্ক আর ওয়াটার আছে, দুটো গ্লাসে মিল্ক আর ওয়াটার আছে, একটাতে মিল্ক আর ওয়াটারের রেশিও 8:2, আরেকটাতে 7:2। বলেছে এই দুটো গ্লাস থেকে সেম অ্যামাউন্টের জিনিস নিয়ে একটা আরেকটা বড় গ্লাসে গ্লাসে ঢালার পর সেম কোয়ান্টিটির বলেছে সেইটাতে মিল্কের কি ওয়াটার রেশিও হবে। এখানে অঙ্কটা দেখে বলেছে এখানে 5 ইউনিট মিল্ক আছে, 1 ইউনিট ওয়াটার আছে, তাহলে টোটাল কত মিক্সচার আছে? 6 ইউনিট। এটাতে আছে তোমার 7 ইউনিট মিল্ক, এটাতে আছে হচ্ছে 9 ইউনিট, 2 ইউনিট দুধ আছে, তোমার আছে হচ্ছে 9 ইউনিট তোমার ইয়ে আছে, কত মিল্ক আর 9 ইউনিট ওয়াটার আছে, মিক্সচার আছে। এবার আমি যদি সমান সমান ঢালতে যাই, আমি কি করে সমান করব? সমান করার ক্ষেত্রে সুবিধা হচ্ছে সুযোগ হচ্ছে আমাকে এই 6 আর 9 এর হচ্ছে এলসিএম নিতে হবে। নিয়ে নিই 3 2 3 9, তাহলে কত? 3 দুগুণে 6, 3 6 18, 18 হচ্ছে এলসিএম। এবার আমাকে দুটোকে 18 ইউনিট করতে হবে, তার মানে কত? এখানে আমি 3 দিয়ে গুণ করতে হবে। 3 কোথায় গুণ করব? আমার এই সংখ্যাগুলোতে গুণ করব। 15:3, এটাকে হচ্ছে 18 করতে গেলে 2 দিয়ে গুণ করব, মানে 14:4। তাহলে দুটো সমান ঢালছে, তার মানে মিল্কের সাথে মিল্ক অ্যাড হবে, ওয়াটারের সাথে ওয়াটার অ্যাড হবে, মানে 15, আর এর হচ্ছে 14 মিল্ক, এর হচ্ছে 3 জল, এর হচ্ছে 4 জল,
মানে 29:7 এই হবে রেশিও। এটা একবার বলো। দুটো গ্লাস ছিল, একটা গ্লাসে জল ছিল, জল আর দুধের অনুপাত ছিল 5:1, আরেকটা গ্লাসে ছিল 7:2। ঠিক আছে, বলেছে দুটো গ্লাস থেকে সম পরিমাণ নিয়ে তোমার হচ্ছে একটা মিশ্রণ তৈরি করা হলে তাতে মিল্ক আর ওয়াটারের পরিমাণ কত থাকে। এটাতে 5 ইউনিট আর 1 ইউনিট, তার মানে এটাতে ছিল হচ্ছে 6 ইউনিট, এটাতে ছিল 7 ইউনিট আর 2 ইউনিট, মানে ছিল তোমার 9 ইউনিট। তুমি সমান ঢালবো কি করে? দুটোকে সমান নিয়ে করতে হবে। সমান নিয়ে মানে আমাকে শেষ করতে হবে, তাহলে আমি 6 ইউনিট নিলে 3 ইউনিট পড়ে থাকবে, তখন আবার 3 ইউনিটটাকে মেশাবো কি করে? তাহলে কি করবো, দুটোর যাতে ইউনিটটা সমান হয়। ইউনিট সমান করার জন্য কি, যাতে তোমার এই দুটো হচ্ছে যে তোমার হচ্ছে সমান করবো কি, এর 6 আছে আর 9 আছে, তার মানে একজনকে 3 আর একজনকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আলটিমেট এর ভ্যালুটা সমান হয়ে যাবে 18 আর হচ্ছে 2 হয়ে যাবে। একে 3 দিয়ে গুণ করা মানে কি, এর মিল্ক আর ওয়াটারের অ্যামাউন্টটাকে বাড়িয়ে দাও, মানে 15 ইউনিট করে দিলাম, 3 ইউনিট করে দিলাম, কাটাকাটি করলে 5:1ই থাকছে, আবার কিন্তু আমার ইউনিটটা হয়ে যাচ্ছে হচ্ছে 18 গুণ করার পর। আবার এটা আসবে হচ্ছে একে দুটো গ্লাসের সাথে কি করবে, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? স্ক্রিনটা। না তো, আমার তো এখান থেকে কিছু হয়নি, স্ক্রিন তো দেখা যাচ্ছে। হ্যাঁ এবার, হ্যাঁ এবার আবার দেখা যাচ্ছে। ঠিক আছে, তোমার হচ্ছে ঠিক আছে, এইটা হচ্ছে আমি সমান করলাম, দিয়ে সমান করার পর জাস্ট হচ্ছে দুধের সাথে দুধই মিশবে, দুধের সাথে দুধ গুণ করে দিলাম, আর ওয়াটারের সাথে ওয়াটার যোগ করে দিলাম, ব্যাস এই অঙ্ক, আর কিছু অঙ্ক না। হয়ে গেল। হুম, হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, পরেরটা দেখো, বলেছে যে তোমার এই যে আগের দিন যেটা করাচ্ছিল, বা পিতা পুত্রের পিতা হচ্ছে ফাদার আর সনের বর্তমান বয়সের রেশিও হচ্ছে 4:1। 10 ইয়ার 10 বছর পরে বাপ আর ছেলের বয়সের অনুপাত হচ্ছে 5:2। তাহলে বলেছে বাপের 5 বছর আগে বয়স কত ছিল, 5 years ago ফাদার্স এজ। দেখো এইটাতে কত বেড়েছে, 1 বেড়েছে, এটাতেও 1 বেড়েছে। এই 1 বাড়ার জন্য মাঝখানে কটা বছর চলে গেছে, 1 ইউনিট বাড়ার জন্য 10টা বছর চলে গেছে। তাহলে কত হবে, তাহলে বর্তমান বয়স কত বাপের, 4 ইউনিট, মানে আসবে 40 বছর। ছেলেরও বার করতে পারি, 10 বছর আমার দরকার নেই, বলেছে 5 বছর আগে কত ছিল, এটা তো বর্তমান বয়স, এটা হচ্ছে প্রেজেন্ট এজ। তাহলে 5 years ago কত হবে, 40 minus 5, অ্যান্সার আসবে 35। বুঝতে পারলে? হ্যাঁ। তারপরে অঙ্কটা লিখে নাও, is 260 divided by DN. A, B such that factor of A, না such that লিখেছি, দাঁড়াও, পুরোটা মুছতে হবে না, এখানে লিখছি কিন্তু খাতায় একটা জিনিস হয়ে গেল, পুরোটা মুছতে হবে না। দেখো, such that twice share of A is equal to the thrice, মানে 3 গুণ share of B, which is equal to 4 times share of C. Find the share of A,
বি সি কি বলেছে 260 টাকা এমন ভাবে ভাগ করো যাতে কি বলেছে এ যে টাকা শেয়ার করবে দ্বিগুণ এর শেয়ার মানে টু এর শেয়ার কি বলেছে বির 3 গুণের সাথে সমান হবে বির 3 গুণের সাথে সমান হলো যেটা আবার সমান হবে সির 4 গুণের সাথে। তাহলে এবার আমি আস্তে আস্তে রেশিও বার করি কি করে 260 টাকা শেয়ার করবো। মানে কত লিখলাম 2a is equal to 3 মানে কত a বাই b এর ভ্যালু হচ্ছে 3/2 আবার গুণ করলে দেখো 2a is equal to 3 আর 3b equals to 4c b বাই c এর ভ্যালু হচ্ছে 4/3 এবার চলো ওইভাবে সাজিয়ে নিই a b c 3 2 পাশে 2 লিখে দিলাম 4 3 এখানে 4 লিখলাম মানে 12 8 6 কাটাকাটি করলে 6 4 3 হলো 643 হলো। তাহলে এবার হচ্ছে এ কত টাকা পাবে 260 এর মধ্যে টোটালটা কত 6 4 10 আর 13 তাহলে 6/13 13 দিয়ে অ্যান্সার আসবে 20 তাহলে 120 বির কত 260 ইন্টু 4/13 13 দিয়ে 20 মানে 80 টাকা। সি কত সি বলেছে 3 ভাগ পাবে মানে 260 ইন্টু 3/13 13 দিয়ে 20 মানে 3 করে আসবে হচ্ছে 60 বেরিয়ে গেল। বোঝা গেল কি করলাম। হ্যাঁ বুঝেছি, আমি তো করছি। আচ্ছা আরেকটা মেথড শিখিয়ে দিই ট্রাই করো। ধরো কোনো একটা কিছু তোমাকে এই যে এখানে বলছে ধরো a is to b আমি a বাই b মানে a is to b এর ভ্যালু আছে 3:4 b is to c এর ভ্যালু ধরো বেরিয়ে দেওয়া আছে হচ্ছে তোমার 4:3 ঠিক আছে। এখন abc বার করার নিয়ম হচ্ছে এই দুটোকে এরকম পাশাপাশি লিখবে এখানে মনে রাখতে z কোনটা এই যাবে আবার কোনটা এই যাবে আবার কোনটা এই যাবে 3 4 এর গুণ 12 4 2 এর গুণ 8 তারপরে এই নিচে এই 13 এই নিচে নামলো এই এদিকে যেটা খুশি এইভাবে করা যেতে পারে। হয়ে গেছে। হয়ে গেছে তো। হুম। এরপরে সব থেকে যেটা ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হচ্ছে পয়েন্ট ঠিক আছে। দেখো কি বলেছে প্রথম অঙ্কটা লেখো অঙ্কটা হচ্ছে দুটো তিনটে জটা পারবে স্টার দিয়ে মেরে রাখো এ ব্যাগ contain some 1 rupee 50 paisa 25 paisa coin in the ratio 5:6:8. Okay, if the total value of the coin is 200, find the
কি বলেছে, একজনের কাছে একটা ব্যাগ আছে, তাতে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা কোন কোন তোমার হচ্ছে কত ইয়েতে আছে, সংখ্যায় আছে হচ্ছে তোমার 5টা, 6টা আর 8টা। বলেছে তার কাছে টোটাল যদি 200 টাকা থাকে, মানে 200 রুপিস থাকে, তাহলে বলেছে 50 পয়সার কয়েন কত আছে। আচ্ছা আগে ভাবো, আগে হচ্ছে তোমার নাম্বার রেশিও, মানে কয়েন গুলো কি কি সংখ্যায় আছে। নাম্বার রেশিওতে আছে কত, 1 টাকা 50 পয়সা, এক টাকা 50 পয়সা 25 পয়সা কি কি রেশিওতে আছে, 5:6:8। আচ্ছা, তা এবার আমরা এর ভ্যালু রেশিও বার করবো। ভ্যালু মানে কি, 1 টাকার কয়েন যদি 5টা থাকে তাহলে কত হবে, 5 টাকা হবে। 50 পয়সার কয়েন যদি 6টা থাকে কত হবে, 3 টাকা হবে। 25 পয়সার কয়েন 8টা থাকলে কত হবে, 2 টাকা হবে। এই টোটাল ভ্যালু কত, 5 আর 3 8 10। আমাকে কত বলেছে, লোকটার কাছে 200 টাকা আছে, মানে এই 10 ইউনিটের ভ্যালু হচ্ছে 200 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত, 20 টাকা। তার মানে 5 টাকায় কত টাকা আছে, 100 টাকা। 1 টাকায় কত টাকা আছে, 60 টাকা। আর 25 পয়সায় কত আছে, 25 পয়সায় আছে হচ্ছে তোমার 40 টাকা। আচ্ছা, এইখানে যদি 60 টাকা, তোমার হচ্ছে 60 টাকা থাকে তোমার হচ্ছে 50 পয়সা, তাহলে 50 পয়সার কয়েন কতগুলো থাকবে, এর ডবল, 120 খানা কয়েন থাকবে। বুঝতে পারলে কি করলাম অঙ্কটা? বোঝা গেল কি বললাম? না, আরেকবার বলবো? হ্যাঁ, এই এই লাস্টের ক্যালকুলেশনটা একটু আরো বলো। আচ্ছা, লাস্টের ক্যালকুলেশনটা বোঝা গেল। ঠিক আছে, লাস্টের ক্যালকুলেশন আরেকবার বলবো। টাকাটা বুঝতে পেরেছি যে ওই আহ, হ্যাঁ, ভ্যালু রেশিও বুঝতে পারলে এই হলো লাস্টের ক্যালকুলেশন। হ্যাঁ, হুম, তার মানে এইখানে হচ্ছে এই যে 5 টাকা আছে, 3 টাকা আছে, 2 টাকা আছে, টোটাল আছে এখানে 10 টাকা। ঠিক আছে, এই 10 টাকার অ্যাকচুয়ালি কিন্তু আমার কাছে 200 টাকা, তাহলে 1 টাকার ভ্যালু কত, 20 টাকা। তাহলে এবার 1 টাকা, তাহলে 5 টাকার ভ্যালু হচ্ছে, মানে 5 টাকায় কত আছে, 100 টাকা আছে। 50 পয়সায় কত আছে, 60 টাকা আছে। আর আটানায় কত আছে, 25 পয়সায় আছে হচ্ছে 40 টাকা। এবার একজনকে যদি তোমার আটানার টাকায়, মানে 50 পয়সায় যদি 60 টাকা করতে হয়, তাহলে তাকে তার কতগুলো কয়েন দিতে হয়, 50 পয়সায় 120 খানা কয়েন দিতে হবে। এইটাই আর কিছু না। হুম, বুঝেছি। বুঝতে পেরেছো? হুম, হুম, এইটাই আর কিছু না। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, চলো পরেরটা যাই। লাইট কম নেওয়া হয়ে গেছে। চলো, পরের কোশ্চেনটা লিখে নাও। এ পার্স, মানে একটা ব্যাগ, এ পার্স contain some 1 rupee 50 paisa 25 paisa coin, এটা লেখাটা করবে, whose value ratio is 3:2:5 if the number of coin is 135, find the number of 25 paisa coin.
ঠিক আছে, কি বলেছে তোমার, বলেছে একজনের ব্যাগে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা, এই যে কয়েন গুলো রাখা আছে এর ভ্যালু গুলো কত, তিনটা, 3:2:5। আচ্ছা, এগুলোর হচ্ছে ভ্যালু বলে দিয়েছে, তার মানে 1 টাকা 3 টাকা আছে। তাহলে এবার আমি হচ্ছে নাম্বার অফ কয়েন্স বার করি কত আছে। যদি 1 টাকায় 3 টাকা, 1 টাকার কয়েনে যদি 3 টাকা করতে হয় তাহলে আমার 3টে কয়েন লাগবে। 50 পয়সার কয়েনে যদি 2 টাকা করতে হয় তাহলে আমার চারটে 50 পয়সার কয়েন লাগবে। আর 25 পয়সার কয়েনে যদি আমার 5 টাকা করতে হয় তাহলে 4 গুণ কয়েন লাগবে, মানে 20টা কয়েন লাগবে। এই সব কটা কয়েনের সংখ্যা কত, 27টা কয়েন। এখানে কত বলেছে, নাম্বার অফ কয়েন বলেছে 135, তাহলে 27টা কয়েনের ভ্যালু হচ্ছে 135। তাহলে একটা কয়েনের ভ্যালু মানে এক ইউনিট সমান সমান তোমার 5টা। তাহলে 1 টাকার কয়েন আছে কত, 15টা, 50 পয়সার কয়েন 20টা, 25 পয়সার কয়েন আছে 100টা। ঠিক আছে, আমাকে এইটাই বার করতে দিয়েছেন, এটাই বার করবো। বোঝা গেল? ভ্যালু দিলে কয়েনে বার করে নিতে হবে, কয়েনের মানে নাম্বার দিলে ভ্যালুতে বার করে নিতে হবে, দিয়ে আমাদের হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। বোঝা গেছে কি হলো? হ্যাঁ। এই হচ্ছে তোমাদের এইভাবে করতে হবে। আচ্ছা, দেখো এর পরের অঙ্কটা হচ্ছে, বলেছে কি, লিখে দিচ্ছি, ₹1000 is to be divided by, না, divided among 3জন ব্যক্তি A B C in such a way that A get 2/3 of what B and C together, পুজো করো না, receive। বলেছে find the share of A। কি বলেছে, 1000 টাকা এবিসির মধ্যে এমন ভাবে ভাগ করতে হবে যেন এ পাবে হচ্ছে বি আর সি যত টাকা পায় তার হচ্ছে 2/3 ভাগ। তার মানে কত, এ পাবে হচ্ছে বি আর সি এর 2/3 ভাগ। তার মানে এ বাই বি প্লাস সি ভ্যালু কত, 2:3। তাহলে আমি এখানে যদি আরেকবার এর টাকাটা যোগ করে দিই তাহলে এ বাই এ প্লাস বি প্লাস সির ভ্যালু বেরোবে হচ্ছে 2/5। ঠিক আছে, 3-এর সাথে এখানে 2 যোগ করে দিলাম, তাহলে এই এ প্লাস বি টাকাটাই তো তোমার হচ্ছে 10,000 টাকা, টোটাল 5 ইউনিটটাই তোমার হচ্ছে 10,000 টাকা। তাহলে 1 ইউনিট কত, 2,000 টাকা। তাহলে এ পাচ্ছে 2 ইউনিট, মানে কত, এ পাবে হচ্ছে 4,000 টাকা। হয়ে গেল কি হলো? এইভাবে হচ্ছে রেশিও নিয়ে যেমন খুশি ইচ্ছা চালানো যায়। ওই যে এ বাই এ প্লাস বি প্লাস সি কেন করলে আরেকবার বলো। এইটা কি, আমাদের ধরো 3জন ব্যক্তি আছে এ বি সি, তার মধ্যে ধরো 100 টাকা ডিভাইড করতে হবে। বলেছে এ পেয়েছে 2 টাকা আর বি আর সি একসাথে পেয়েছে 3 টাকা। তাহলে আমাকে কি করতে হবে, যে টোটাল, তাহলে টোটাল মিলে ভাগ হবে কত, টাকাটা 5 ভাগে, মানে 5-এর সাপেক্ষে ভাগ হবে। এবার আমি 5 কি করে বার করবো, আমাকে হচ্ছে আমি এর শেয়ারটা জানি আর বি এর একসাথে শেয়ারটা জানি। তাহলে এই দুটো শেয়ার যদি যোগ করি তাহলে এ প্লাস বি টোটাল শেয়ারটা আমার বেরিয়ে যাবে। সেইটাই যদি এখানে 5 যোগ করে দিই, এই তোমার যোগ করে 5 করে দিলাম, 5 আসবে।
হ্যাঁ বুঝলাম। বুঝলে? 10,000, এটা 1,000 ছিল। ও ও ধরো না, ও যে ধরো না। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, এই হয়েছে তো, দাঁড়া একটু রেশিও প্রপোর্শনের অঙ্ক করতে। বইয়ে আমি কেমন বুঝেছি। আচ্ছা, প্রথমে যেটা শিখিয়েছিলাম সেটাই পেনটা কোথায় গেল, পেনটা কি প্রথম অঙ্কটা করো। A is to B 1 is to 3, B is to C 5 is to 7, C is to D 9 is to 7। বার করো A is to B is to C is to D। 2 মিনিট ট্রাই করো, তারপর আমি বলে দিচ্ছি। এইভাবে করতে হয়, এবার দেখে নাও। যেখানে শেষ হবে তার আগে, আর যেখানে হবে তার পরে। কখন করেছো? এগুলো রেশিও না দিলেও এরকম হয়নি এখনো। ফাস্ট করতে হবে এখানে, করছি। চলো ফাস্ট করতে হবে। কাটাকুটি হয়েছে। গুণ করে রাখো। 135। করছি এখন,
হ্যাঁ টোটাল একবারে করেছি। একবার কি 15, 15, 15, 45, 60, 60, 50 আসছিল অঙ্ক। হ্যাঁ আমি ওটা টোটালটা একবারে ক্যালকুলেশন করে ফেলেছি বলে কাটাকুটিতে দেরি হচ্ছে। দেখি দেখি রান্না উঠে দিয়েছিলি? করতে পারি। হলো? হ্যাঁ বলতাম তো হচ্ছে। বললাম না করেছি, ওটা ওই শুধু কাটাকুটিটা বাদ। কোনটা? মিন প্রপোর্শনাল বার করতে হবে। দু চারটে অঙ্ক দিয়ে বাড়িয়ে কাজ। মিন প্রপোর্শনাল হচ্ছে তোমার বিটুইন, দেখো মিন প্রপোর্শনাল 3 and 190, যেমন ভাবে বলেছি রুট আন্ডার 3 190। এটা বলে দিই, এটা উৎপাদক করো, সুবিধা হবে। দুটো থেকে একটা আছে। হয়ে গেছে। আচ্ছা, এবার এবার এটা হচ্ছে দু একটা দুটো অঙ্ক আছে। এইটা দেখো, ও একটা জিনিস শিখে নাও, প্রপোর্শনাল প্রপোর্শনাল কোট প্রপোর্শনাল। অঙ্কটা করো তো, দেখি অঙ্কটা কোট প্রপোর্শনাল। কোট প্রপোর্শনাল অফ 0.25 minus 0.25 and কোট প্রপোর্শনাল এবিসিডি চারটে কোট প্রপোর্শনাল আছে। a by b, a by b আর হচ্ছে 0.2/0 b by c। এটা কোট প্রপোর্শনাল বোঝার নিয়ম তো বুঝে নাও, a পয়েন্ট a পয়েন্ট এটা সব, এটা এর সব, এটা হচ্ছে 0.006 root 0.18 এঁকেছি। মানে এইটা ওইটা যতটা গুণ হবে হ্যাঁ ওইটার হ্যাঁ, ইয়েটার সাথে জিরো দিয়ে গুণ পয়েন্ট করতে হবে। সিক্স গুণ, আর এটাও হবে হুম হুম। 0.
ওর 6টা ইন্টু করলে ওই 0.8। এই অঙ্ক ছাড়াও এটা হয়ে গেছে লেখা। হ্যাঁ, আচ্ছা, এরপর পরেরটা। এরকম কি এত সোজা অঙ্ক দেবে নাকি যে? হ্যাঁ দেয় তো, না তো সবই একদম কি দাঁত ভাঙা অঙ্ক দেবে না। ধরো অঙ্ক দিয়েছে, কঠিন দিলে কি, ধরো দিয়েছে ইফ 4a ইকুয়াল টু 5b ইকুয়ালস টু 5b অ্যান্ড দিয়েছে তোমার হচ্ছে 6b ইকুয়ালস টু 7, বার করতে দিয়েছে a ইস টু b ইস টু, বার করো। প্রথমটা ধরিয়ে দিচ্ছি কি হবে। 4a ইকুয়ালস টু 5b মানে হচ্ছে a বাই b এর ভ্যালু 5b হচ্ছে a ইস টু b হচ্ছে 5 ইস টু 4। 6b কে রান্না করতে বলছে, রান্না করে দিচ্ছি। আছে এখানে আর কিছু নাই, শুধু রুটটা দিয়ে দাও। আরে না, অবশ্য বলছে ইফ 7 ইস টু 6, তাহলে বার করো a ইস টু b ইস টু। এই একটা প্রসেস করা যায়, আর একটা প্রসেস করা যায়, দেখিয়ে দিচ্ছি। হুম, 5g এসছে, দেখছি 5g এসছে নাকি। হয়ে গেল, এই মেথডটা হয়ে গেল। এইটাই এই- এইটাই বেশি সোজা। নিচেরটা তো, না, এটা এটা তোমার করতে, নিচেরটা করতে করতে না, পরপর দুটোকে লিখতে হবে। a ইস টু b, b ইস টু c, এইটা গুণ, তারপরে এটা গুণ, তারপরে এটা। z, a, a, b, হুম, a, b, z, 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 হচ্ছে z রুটস এর মান। হয়ে গেছে। হয়ে গেছে তো। হ্যাঁ, এবার বেশি ক্লাসটা করতে হবে। দাঁড়াও, তোমাকে এই এই কটা এক্সাম্পল, ফার্স্ট টাইমটা যেগুলো নাম্বার এখান থেকে কাটলে ধরো 12টা অঙ্ক আছে, আমাদের 12টা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, দিয়ে হচ্ছে বাকিগুলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আগে হচ্ছে এইটা করো, বাকি হলো দিচ্ছি। ঠিক আছে, রাখছি। হচ্ছে এই বেসিক হচ্ছে রেশিও প্রপোর্শন, তারপরে হচ্ছে এটা তো, এটা একটা রেশিও প্রপোর্শনের ফার্স্ট চ্যাপ্টার। তারপরে এটা হচ্ছে পার্সেন্ট ম্যানেজার মানে ভেরি কমপ্লিকেটেড টপিক। তারপরে হচ্ছে প্রফিট অ্যান্ড লস আর সিম্পল ইন্টারেস্ট, এই সেমিস্টার করতে পারলে মোটামুটি অনেকটা, মানে ম্যাক্সিমাম জিনিস কভারেজ হবে শীতের দিকে। ঠিক আছে, আর তবে যে অ্যালজেব্রা ঠিক যেগুলো আছে। দিয়েছে সেগুলো তোমাকে আগে এগুলো পড়তে হবে। কিন্তু মেইন হচ্ছে এই কটা চ্যাপ্টার হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কটা হয়ে গেলে ওই বাকি অ্যালজেব্রা ক্লাসটা একদিন করতে পারিনি, ওই ক্লাসটাই কালকে ডাউনলোড হয়নি। হ্যাঁ, মানে ক্লাস তো অনেক কটা আছে, ক্লাস আগের অনেক কটাই আছে, তুমি ওগুলো দেখলেও হবে। এই রিসেন্ট একটা লাস্ট করিয়েছো না, যেটা 2 দিন করালে, ওই পরের দিনেরটা আমি করতে পারিনি তখন, লাস্ট মানে যেটা ইয়ে হচ্ছিল করিয়েছি তো, না। এক সেকেন্ড, লাস্ট কোনটা করিয়েছি
এবার এই algebra